মীরা যখন চোখ খুলল তখন চারিদিক ঝাপসা, হাত পা ঠিক মতন নাড়াতে পারছে না, মাথায় অসহ্য যন্ত্রণা। একজন তার মুখের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলো, এখন কেমন বোধ করছেন? মীরা তার গলা শুনে বুঝতে পারল গলাটা কোনো মহিলার। সে বলতে চেষ্টা করছে কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। অনেক কষ্টে উত্তর দিল, খুব কষ্ট হচ্ছে। মহিলা বললেন, ঘুমানোর চেষ্টা করুন। কিন্তু মীরার ঘুম আসছে না। সে বোঝার চেষ্টা করছে সে কোথায় রয়েছে। অমিত আর পাখি বা কোথায়, কিছুই বুঝতে পারছে না মীরা। পরের দিন মীরা বুঝতে পারল সে একটা হাসপাতালে রয়েছে। আগের দিন থেকে ব্যথা একটু কম। সে কোনো রকমের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারল না, পড়ে গেল। সঙ্গে সঙ্গে একজন নার্স এসে তাকে ধরলেন, বললেন, কি করছেন? এখনো হাঁটতে পারবেন না, আরো কিছুদিন সময় নিন, ঠিক হয়ে যাবে। মীরা তাকে জিজ্ঞেস করলো, আমার স্বামী অমিত কোথায়? আমার ছোট্ট মেয়ে পাখি, তাকে তো দেখছি না। নার্সকে চুপ থাকতে দেখে মীরা আরো উত্তেজিত হয়ে পড়ল, বলুন না, কোথায় তারা? নার্স বললেন, আপনার মনে আছে আপনাদের কি হয়েছিল? মীরা চেষ্টা করলো মনে করতে। তারপর ধীরে ধীরে সব মনে পড়ল। সকাল থেকে পাখির কি দৌড়ি। আজ তারা বেড়াতে যাবে, দীঘা বেড়াতে যাবে বলে খুব আনন্দে ছিল তারা। সকাল সকাল তিনজনে মিলে তৈরি হয়ে নতুন কেনা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। মেচেদার কাছে গিয়ে একটা বড় লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগলো। মীরার আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুলল দেখল সেই হাসপাতাল। পাখি আর অমিত কোথায়? কিছুক্ষণ বাদে একজন ডাক্তারবাবু এলেন, সঙ্গে একজন পুলিশ অফিসার। ডাক্তারবাবু বললেন, এই অফিসার আপনার সঙ্গে কিছু কথা বলবেন। মীরা অবাক হয়ে অফিসারের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, স্যার, আমার স্বামী সন্তান কোথায়? অফিসার উত্তর দিলেন, ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেও আপনার স্বামীকে বাঁচাতে পারেননি। আপনার সন্তান ভালো আছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। অমিতের মৃত্যুর কথা শুনে মীরার চোখের সামনে সমস্ত পৃথিবীটা যেন দুলছে। মাথার মধ্যে পুরো ধোয়া, কিছু ভাবতে পারছে না। বুকের মধ্যে একটা অসম্ভব কষ্ট দলা পাকিয়ে উঠছে। হঠাৎ তার কেমন বমি বমি পাচ্ছে। অফিসার নার্সকে ডাকলেন। নার্স এসে বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনার সন্তানের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, মনে জোর আনুন। মীরা চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। তারপর কিছুটা ধাতস্থ হয়ে অফিসারের দিকে তাকিয়ে বলল, কি জানতে চান বলুন? অফিসার জিজ্ঞেস করলেন, কিভাবে আপনারা দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন মনে আছে? মীরা উত্তর দিল, উল্টো দিক থেকে একটা ট্রাক সোজা এসে ধাক্কা মারল আমাদের গাড়িতে। অমিত টাল সামলাতে পারল না, গাড়িটা গড়িয়ে গেল রাস্তার পাশে ধান ক্ষেতের মধ্যে। তারপর আর আমার কিছু মনে নেই। আপনার কি কাউকে সন্দেহ হয়? মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের সন্দেহ? অফিসার বললেন, কেউ ইচ্ছে করেই দুর্ঘটনা ঘটিয়েছে কিনা। মীরা মাথা নাড়ল, ইচ্ছে করে কেন করবে, কেই বা করবে? অফিসার উত্তরে বললেন, যে চায় না যে আপনারা ভালো থাকুন বা বেঁচে থাকুন। মীরা বলল, না, তেমন কারোর কথা তো মনে পড়ছে না। বলে সে চুপ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে অমিতের মুখটা কেবল ভেসে উঠছে। ভেতর থেকে কি রকম যেন একটা কান্না দলা পাকিয়ে উঠছে। চিৎকার করে অমিতকে ডাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। শরীরে শক্তিও নেই, তাকে ছাড়া সে বাঁচবে কি করে? তার সমস্ত পৃথিবীটাই তো ছিল অমিত। নার্স এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিল। মীরা ঘুমিয়ে পড়ল। তার দুদিন বাদে আস্তে আস্তে উঠে বসতে পারল মীরা। ধীরে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে এগিয়ে গেল জানলার দিকে। বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে। সামনে পুকুর, পুকুরের জলের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে আর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। সেটা দেখতে দেখতে মীরার মন চলে গেল সেই অতীতে। আজ থেকে ৮-৯ বছর আগে, যেদিন অমিতের সঙ্গে দেখা হয়েছিল প্রথম। সেদিনও এমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কলেজের ক্যান্টিনে ওরা বন্ধুরা মিলে গল্প করছিল।
হঠাৎ পারমিতা বলল, চল আমাদের বাড়ি যাবি। মীরা বলেছিল, কেন এখন তোদের বাড়ি যাব? পারমিতা বলল, আমার একমাত্র দাদা এসেছে, তোদের সাথে পরিচয় করিয়ে দেব। খুব ভালো পড়াশোনায়, খুব লাজুক জানিস। হঠাৎ তোদের নিয়ে চলে যাব, কিরকম লজ্জা পাবে, খুব মজা হবে। প্রায় জোর করেই পারমিতা ওদের বাড়িতে সকলকে নিয়ে গেল। একটা ঘরে মীরাদের বসতে দিয়ে সে চলে গেল দাদাকে ডাকতে। প্রায় জোর করে ধরে নিয়ে এলো অমিতকে। অমিতকে দেখেই মনে হচ্ছিল খুব লাজুক ছেলে, কিন্তু চোখ দুটো খুব গভীর, বুদ্ধির তৃপ্তিতে ভরা। পারমিতা বলল, এই দেখ আমার দাদা, আমার মাসিমণির ছেলে, খড়গপুর আইআইটিতে পড়ে, খুব ভালো, আমাদের মতো নয়, বলে খুব হাসতে লাগলো। সেই প্রথম পরিচয় অমিতের সঙ্গে। আস্তে আস্তে সেই পরিচিতি বন্ধুত্বে পরিণত হয়। সেই বন্ধুত্বই পরবর্তীকালে প্রেমে পরিণতি পায়। সেই প্রেম বিয়ে পর্যন্ত করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল মীরাকে। মীরা বড় ঘরের এক বড় ব্যবসায়ীর মেয়ে। মীরার বাবার ইচ্ছে ছিল না অমিতের সঙ্গে বিয়ে দিতে। অমিতের মধ্যবিত্ত পরিবার, বাবা ছোটবেলায় মারা গেছেন। অমিতের মা পেনশনের টাকায় সংসার চালাতেন। অমিত লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করে খড়গপুর আইআইটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়েছে। মীরার বাবা বলেছিলেন, নিজের মতে বিয়ে করলে কোনো সমস্যায় আমার কাছে আসবে না, শুধু বিয়েটুকু আমি দিয়ে দিচ্ছি। তিনি কাজেও তাই করেছিলেন। সেই সময় মীরার কোনো প্রয়োজন পড়েনি তার বাবার সাহায্যের, কারণ অমিত ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বড় মোটা মাইনের চাকরি করত। বিয়ের পর মীরা দেখেছিল অমিতের মা খুব রাশভারী, খুব সংস্কারী মানুষ। অমিত বিয়ের পর নতুন ফ্ল্যাট কিনে মাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অমিয়া দেবী বললেন, তোরা যা বাবু, আমি এই স্বামীর শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যাব না। অমিত অনেক জোরাজুরি করল, কিন্তু অমিয়া দেবী কিছুতেই রাজি হলেন না। এই ঘটনায় মীরা একটু স্বস্তি পেয়েছিল। সে চায়নি তার শাশুড়ি মা তার সঙ্গে যাক। সে তখন অমিতকে নিয়েই ঘর বাঁধতে চেয়েছিল। তার মনে হতো অমিয়া দেবী হয়তো খুবই পুরনোপন্থী মানুষ, হয়তো তাদের আধুনিক জীবনযাপনে বাধা দেবেন। তারপর তারা চলে এলো কলকাতায়। অমিতের মায়ের কাছে বিশেষ যাওয়া হতো না। ছুটি থাকলেই মীরা কোথাও না কোথাও যাবার বায়না ধরত। এর 2 বছর পর তাদের জীবনে এলো পাখি। পাখির জন্মের সময় অমিয়া দেবী কিছুদিন তাদের কাছে ছিলেন মীরাকে সাহায্য করার জন্য। তারপর তিনি নিজেই চলে যান। এই কথাগুলো ভাবতে ভাবতেই পেছন থেকে নার্স এসে ডাক দিলেন, চলে আসুন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, এবার শুয়ে পড়ুন। বিকেলের দিকে সেই পুলিশ অফিসার আবার এলেন। বললেন, দেখুন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে আছে তাকে খবর দিন। আপনার পক্ষে একা মেয়েকে নিয়ে সামলানো সম্ভব হবে না। মীরার মনে হলো বাপের বাড়িতে খবর দিয়ে লাভ নেই, বাবা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চান না, আর অমিতের মা একা বৃদ্ধা মানুষ, তিনি কিভাবে আসবেন। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। জিজ্ঞেস করলো, আমাদের মোবাইল দুটো পাওয়া যাবে? অফিসার উত্তর দিলেন, দুটো মোবাইল ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তাদের সবচেয়ে প্রিয় বন্ধু অনির কথা মনে হলো। মীরা ঠিকানা দিল। অফিসার ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। আজ 3 দিন পর অনেকটাই সুস্থ মীরা। একজন নার্স এসে পাখিকে তার কাছে দিয়ে গেলেন। বললেন, আজ আপনারা এখান থেকে ছাড়া পেয়ে যাবেন, আপনাদের বন্ধু এসে আপনাদের নিয়ে যাবে। এত কষ্টের মধ্যেও মীরার মনে একটু যেন আলো দেখা দিল। কিছুক্ষণ বাদে অফিসারের সাথে অনি এবং তার স্ত্রী কাকলি এসেছে। ওদের দেখেই মীরা কান্নায় ভেঙে পড়ল। অনি বলল, চলো এখন বাড়ি চলো, তারপর দেখা যাবে কি করা যাবে। কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো মীরার। কথার মধ্যে যেন কেমন একটা বদল এসে গেছে, বেশ একটু যেন বিরক্তিকর ভাব। কাকলি বলল, তোমাদের একটা করে জামা কাপড় নিয়ে এসেছি, পরে নাও। মীরা তাই করল। ওরা সকলে মিলে পুলিশের গাড়িতে উঠল। অফিসার বললেন, এই গাড়ি আপনাদের কলকাতায় পৌঁছে দেবে, বলে অফিসার চলে গেলেন।
কাকলি জিজ্ঞেস করলো, এমন ঘটনা কিভাবে ঘটলো গো? মীরা মাথা নিচু করে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর ধীরে ধীরে উত্তর দিল, সবই আমার কপাল, নইলে অমিতের মতো ছেলের হাতে দুর্ঘটনা হয়? ও এত ধীর স্থির কোনোদিন রাফ ড্রাইভিং করেনি। তারপর সারা রাস্তা তারা প্রায় চুপ করে এলো। মীরার ফ্ল্যাটে পৌঁছে কাকলি বলল, তোমরা থাকো, কোনো প্রয়োজন হলে ডেকো। মীরা কাকলির ব্যবহারে একটু অবাকই হলো। যে মানুষের সাথে এত সময় কাটিয়েছে, গল্প করেছে, একসাথে খেয়েছে, হই হুল্লোড় করেছে, আজ এই বিপদের দিনে কোনো রকমে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। মীরা ঘরে ঢুকে আলো জ্বালল, পাখিকে কোলে তুলে নিল। পাখি জিজ্ঞেস করলো, মা, বাবা কি আর কোনোদিনই আমাদের সাথে থাকবে না? একেবারেই চলে গেছে? মীরা উত্তর দিল, না মা, বাবা আমাদের সঙ্গে সব সময় আছে। পাখি বলল, কই, আমি তো দেখতে পাচ্ছি না। মীরা বলল, ভগবানকে যেমন আমরা দেখতে পাই না, কিন্তু তিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, তেমনি বাবাকে দেখতে না পেলেও বাবা আমাদের সঙ্গে সব সময় থাকবে। সন্ধ্যের সময় সকলে এলো তাকে সান্ত্বনা দিতে, তারপর চলে গেল। মীরার সান্ত্বনা শুনতে আর ভালো লাগছে না। তার ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে সে খুবই চিন্তিত। সেই সম্পর্কে কারোর সঙ্গে কথা বলতে গেলেই সবাই কেমন যেন এড়িয়ে যাচ্ছে। এবার মীরার মনে হলো আজ অমিতের মাকে খবরটা দিতে হবে। সে নিজেই ল্যান্ডফোন থেকে ফোন করলো। অমিতের মা কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, বৌমা, আমার দিদিভাই কেমন আছে? মীরা উত্তর দিল, এখন ঠিক আছে। আচ্ছা, আমি কালই যাচ্ছি, কাল ভোরেই গাড়ি করে আসব। মীরা ঠিক আছে বলে ফোন রেখে দিল। মীরার মা কোথাও থেকে খবরটা পেয়ে ফোন করলো। মীরা বলল, হ্যাঁ, ঘটনাটা সত্যি। তার মা বলল, আমরা কি যাব? মীরা বলল, প্রয়োজন নেই। খবর শুনে চলে না এসে ফোন করছো, জিজ্ঞেস করছো আসবো কি না। আসার ইচ্ছে থাকলে এমনিতেই তো আসতে পারতে, বিপদের দিনে কি জিজ্ঞেস করে আসতে হয়? তার মা বলল, কি করব বল, তোর বাবার জেদ তো জানিস। তোর দাদা দিদি সবাইকেই বললাম, কেউই তোর বাবাকে রাগিয়ে আসতে রাজি হবে না। মীরা বলল, জানি তো, তোমার কিছু করার নেই, করার যখন নেই তখন ফোনটা রেখে দাও, বলে ফোন কেটে দিল। পরের দিন ভোরবেলায় কলিং বেল বাজলো। অমিতের মা এসেছেন। মীরা দরজা খুলে ভেতরে বসতে বলল। সিঁদুরহীন মীরাকে দেখে অমিয়া দেবী ধপ করে সোফায় বসে পড়লেন। চুপ করে মাথাটা পেছনে হেলিয়ে বসে রইলেন। চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর পাখি ঘুম থেকে উঠলে মীরা তাকে অমিয়া দেবীর কাছে নিয়ে এলো। অমিয়া তাকে কোলে তুলে নিলেন। পাখি বলল, জানো ঠাকুমা, আমার বাবা না ভগবান হয়ে গেছে, আমরা দেখতে পাই না, কিন্তু সব সময় আমাদের কাছে আছে। অমিয়া দেবী কোনো রকমে নিজেকে সামলে তাকে কোলের মধ্যে জাপটে ধরলেন। মীরা বলল, মা, আপনার ছেলের একটা কাজ তো আমাদের করতে হবে। অমিয়া বললেন, কোনো বাড়তি কাজের প্রয়োজন নেই, শুধু গঙ্গার ঘাটে গিয়ে যেটুকু না করলে নয় সেটুকু করে আসবে। মীরা একটু অবাক হলো। সে তো ভাবতো তার শাশুড়ি সংস্কারী পুরনোপন্থী মানুষ, কিন্তু তিনি কোনো কাজই করতে বারণ করছেন না। অমিয়া দেবী বললেন, এখন তোমাকে শক্ত হতে হবে বৌমা, অযথা খরচার প্রয়োজন নেই। বাবু নেই, বুঝে চলতে হবে তোমাকে, মেয়েটাকে বড় করতে হবে। মীরা ঘাড় নাড়ল। পরের দিন সোসাইটিতে একটা শোকসভা আয়োজন করা হলো অমিতের জন্য। সকলেই অমিতের সম্পর্কে ভালো ভালো কথা বলল আর মীরাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। মীরা ঘরে এসে দেখলো পাখি তার ঠাকুমার সাথে গল্প করছে। মীরাও গিয়ে সেখানে বসলো। এর কিছুদিন পর সেই পুলিশ অফিসার মীরার বাড়িতে এলেন। বললেন, সুখবর আছে এক অর্থে, তদন্ত শেষ হয়েছে। ট্রাক চালক সেদিন মদের নেশায় ছিল। ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কেউ ইচ্ছে করে করেনি। মীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এটুকু ভালো,
কেউ ইচ্ছে করে তার সংসার ভাঙেনি। পরের দিন সকাল থেকে মীরা অনেককে ফোন করলো অমিতের অফিসের পাওনার ব্যাপারে। সকলেই বলল, দেখছি পেয়ে যাবেন। তারপর মীরা ভাবতে লাগলো, এত বড় ফ্ল্যাটের ইএমআই, পাখির লেখাপড়ার খরচ, এইসব সে কিভাবে চালাবে? তাকে তো একটা কাজ করতে হবে। মীরা তার নানা পরিচিতকে ফোন করতে লাগলো। কেউ ফোন ধরলো, কেউ ধরলো না। যারা ধরলো তারাও বেশিক্ষণ কথা বলল না। মীরা তারপর থেকে অনেক চেষ্টা করছে একটা কাজের, কিন্তু কিছুতেই পাচ্ছে না। যেখানেই যাচ্ছে সকলেই জিজ্ঞেস করছে কোনো অভিজ্ঞতা আছে কিনা। আজকাল নাকি অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয় না, কিন্তু মীরার তো কোনো অভিজ্ঞতা নেই। সন্ধেবেলায় ঘরে ফিরে 1 কাপ চা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে, একদিন যারা তার সাথে একটু কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকতো, কত পার্টি, কত মজা সবাই একসাথে করেছে, তারা আজ তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। বরং যাদের বিশেষ পছন্দ করতো না, একটু নিচু তলার মানুষ, তারাই আজও কথা বলে, যেচে বলে। অমিত যার কাছ থেকে ফল নিত, মাছ নিত, তারা সকলেই রোজ জিজ্ঞেস করে পাখি কেমন আছে, সে কেমন আছে। কিন্তু সেদিনে সেই বন্ধুরা আর ফোন করে না। এই সময় অমিয়া দেবী এলেন মীরার পাশে। মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জানো বৌমা, এই জন্যই মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হয়, তারপর বিয়ের কথা ভাবতে হয়। তোমরা তো আজকালকার মেয়ে, তোমরা এই ভুল করলে কিভাবে? যাই হোক, যা হবার তা হয়ে গেছে, কোনো চিন্তা করো না, আমার পেনশন আছে। ভাবছি চন্দননগরের বাড়িটা বিক্রি করব। মীরা বলল, সে কি মা, আপনি চন্দননগরের বাড়ি বিক্রি করবেন? সে তো আপনার প্রাণ। অমিয়া দেবী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আর প্রাণ? ভগবান তো প্রাণটাই নিয়ে নিলেন বৌমা। পাখিকে লেখাপড়া শেখাতে হবে, তাছাড়া এখানে তোমাকে একা রাখতে পারবো না। অল্প বয়স, কখন কি বিপদ ঘটে যায়। না না, তোমাকে একা রাখা যাবে না। তুমি একটা চাকরি ঠিক পাবে। আজকাল কত রকমের চাকরি আছে, ঠিকভাবে একটা ট্রেনিং নিয়ে নাও। আর আমি থাকবো, আমি দিদিভাইকে দেখব। কোনো লোক রাখতে হবে না, ফালতু পয়সা খরচার দরকার নেই। বাবুর বাবা যখন চলে যান, বাবুকে যখন আমরা মানুষ করতে পেরেছিলাম, আমি আর আমার শাশুড়ি, তখন তুমি আর আমিও পারবো পাখিকে মানুষ করতে। বলে একটু থেমে অমিয়া দেবী আবার বললেন, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতেই হবে বৌমা। নিজের পায়ে না দাঁড়ালে বিপদের দিনে কেউ পাশে থাকে না। সবাই সুখের পায়রা। যতদিন পয়সা থাকে, প্রতিপত্তি থাকে, সেই পায়রারা থাকে। তারপর চলে যায় অন্য জায়গায় সুখের সন্ধানে। এই বলে অমিয়া দেবী চলে গেলেন ঠাকুর ঘরে। মীরা বসে বসে ভাবতে থাকলো, সে তার শাশুড়িমাকে কতটা ভুল বুঝেছিল। ভেবেছিল অমিয়া দেবী পুরনোপন্থী। এখন দেখছে তার মতন আধুনিক মনস্ক মানুষ খুব কম আছে। সত্যিই সে মানুষ চিনতে পারেনি। একদিন যে মানুষটাকে পাশে না রাখতে পেরে স্বস্তি বোধ হয়েছিল, আজ সেই মানুষটাই বটগাছের ছায়ার মতো তার মাথার উপর দাঁড়িয়ে আছে।